তবে 40 ঊর্ধ্ব যাদের বয়স তাদের ক্ষেত্রে এই রোগটা কমনলি হয়ে থাকে বা রেশিও অনুযায়ী বেশি পরিমাণে হয়ে থাকে। অস্টিও আর্থ্রাইটিস, জয়েন্টে ব্যথা। অস্টিও আর্থ্রাইটিসের মূলত লক্ষণগুলো বা সিমটমস গুলো কি হয়? প্রথমে হয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সে বিষয়টা কি, জয়েন্টে পেইন হবে বা জয়েন্টে ব্যথা হবে। যে সমস্ত জায়গায় জয়েন্ট আছে এই জয়েন্ট গুলো কি হতে পারে, ফুলে যেতে পারে। ফুলে যেতে পারে বা কিছুটা ফোলা ফোলা ভাব থাকতে পারে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে জয়েন্টের এরিয়াতে বা জয়েন্টের আশেপাশে যে মাংস পেশিগুলো আছে বা চামড়া আছে এগুলো কি হবে, শুকিয়ে যেতে পারে। জয়েন্ট গুলোতে পেইনের কারণে স্বাভাবিক মুভমেন্ট করা যায় না। সুস্থ মানুষ যেভাবে চলাফেরা করে বা জয়েন্ট গুলো মুভ করে একদিক থেকে আরেক দিকে বাঁকা করতে পারে, সেটা কিন্তু হয় না, বিশেষ করে হাঁটুর জয়েন্টে। হাঁটুর জয়েন্টটাকে মূলত নি জয়েন্ট বলা হয়। তো এই জয়েন্টে হতে পারে, তারপরে আমাদের যে ইলবো জয়েন্ট আছে অর্থাৎ হাতের কনুইয়ের যে জয়েন্ট আছে সেখানে হতে পারে, আমাদের যে রিস্ট জয়েন্ট আছে যেখানে মূলত আমরা ঘড়ি ব্যবহার করি এই রিস্ট জয়েন্টে হতে পারে, তারপরে কোমরের জয়েন্টে হতে পারে যেটাকে আমরা বলি হিপ জয়েন্ট, হিপ জয়েন্টে হতে পারে, পেলভিক জয়েন্টে হতে পারে, আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের যে গোড়ালি আছে এই গোড়ালির জয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে। যে কোনো জায়গায় কি হতে পারে, এই যে অস্টিও আর্থ্রাইটিসটা দেখা দিতে পারে। তবে ম্যাক্সিমাম সময় 40 ঊর্ধ্ব যে সমস্ত মানুষের বয়স তাদের ক্ষেত্রে এই রোগটা কমনলি দেখা যায়। তো যে পেইন গুলো বা এই পেইনের ক্যাটাগরি গুলো কেমন, যে পেইনের ক্যাটাগরি গুলো অনেক সময় এরকম হয় যে দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের অস্টিও আর্থ্রাইটিস মনে হচ্ছে কিন্তু পেইনের ধরনটাকে কিরকম, যে কামড়ে ধরে থাকা বা একটানা ব্যথাটা থেকে যাওয়া, লং টাইম ব্যথা হচ্ছে, রাতের বেলা ঘুমাচ্ছে পায়ের ব্যথায় ঘুমাতে পারছে না বা জয়েন্টের ব্যথায় সে ঘুমাতে পারছে না। আরেকটা বিষয় কি হয়, যে অনেক সময় এরকম পেশেন্টও আমি দেখেছি যে সিঁড়ি বেয়ে উঠতে পারে না। স্বাভাবিকভাবে আগে সিঁড়ি বেয়ে উঠতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে দুই এক ধাপ যখন সিঁড়ি বেয়ে উঠতে যায় তারপরে দেখা যাচ্ছে তার যে পায়ের যে জয়েন্ট গুলো এই জয়েন্ট গুলো কি করে, কামড়ে ধরে বা আঁকড়ে ধরে, এরকম হয়। তারপরে কিছু কিছু পেশেন্ট আছে এরকম দেখবেন, নামাজ পড়তে, নামাজ পড়ার সময় কি হয়, সমস্যা হয়, স্বাভাবিকভাবে মুভ করতে পারে না। দেখা যাচ্ছে 4 রাকাত বা 8 রাকাত নামাজ পড়েছে, পড়ার পরে দেখা যাচ্ছে তার জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। আমরা যে জয়েন্ট গুলো নিয়ে মুভমেন্ট করি বা মানব শরীরে যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট গুলো মুভমেন্ট করার পেছনে একটা ফ্লুইড কাজ করে যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। এটা কিছুটা পিচ্ছিল কারক উপাদান হিসেবে কাজ করে। যেহেতু পিচ্ছিল কারক উপাদান হিসেবে কাজ করে, আমাদের জয়েন্ট গুলো একদিক থেকে আরেক দিক মুভমেন্ট করতে সহায়তা করে। এই পিচ্ছিল কারক উপাদানটা থাকার ফলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, হাঁটতে পারি, উঠতে পারি, বসতে পারি, সবকিছুই কিন্তু করতে পারি। যখন এই ফ্লুইডের পরিমাণ কমে যায় তখন মাসেল গুলো বা মাংসপেশিগুলো স্টিফনেস হয়, শুকিয়ে যায়। তারপরে পেইন শুরু হয়। অনেক সময় দেখবেন যে খটখট আওয়াজ হচ্ছে, বৃদ্ধ মানুষ একদম যাদের বয়স দেখা যাচ্ছে বৃদ্ধ বয়স যেটাকে আমরা বলি বা ষাটোর্ধ্ব বয়স, তাদের ক্ষেত্রে জয়েন্ট গুলোতে খটখট আওয়াজ হয়। হয় যখন আমি হাঁটি বা চলাফেরা করি বা নামাজ পড়ি, খটখট আওয়াজ হচ্ছে এবং সাথে পেইন হচ্ছে বা ব্যথা হচ্ছে। এগুলা মূলত অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ। রক্ত স্বল্পতা, কিছু কিছু পেশেন্ট যে অ্যানিমিয়ার পেশেন্ট গুলো হয়, রক্ত স্বল্পতা, এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে দেখা যায় যে রক্তের ঘাটতির কারণে অনেক সময় এই মাসেল গুলো শুকে যায় বা ওয়াস্টিং হয়ে যায় বা সাইনোভিয়াল ফ্লুইড গুলো কমতে শুরু করে। যখন সাইনোভিয়াল ফ্লুইড গুলো কমতে শুরু করে তখন কিন্তু ডেফিনেটলি তার জয়েন্ট গুলোতে পেইন হবে, স্বাভাবিকভাবে মুভ করতে পারবে না। তাহলে তার অ্যানিমিয়া আছে কিনা এটা জানার জন্য সিবিসি দিতে হবে বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দিতে হবে। তার হাড়ের মধ্যে বা তার জয়েন্টের মধ্যে তার কার্টিলেজ বা অস্থি মজ্জাগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এটা জানার জন্য সেটা স্থান অনুযায়ী বা জায়গা ভেদে এক্সরেটা আলাদা আলাদা হতে পারে। তো এই যে বিষয়গুলো এগুলো একজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু পরবর্তীতে তার ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী তাকে চিকিৎসা প্রদান করবে বা স্পেসিফিক যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা প্রদান করবে। তো এই ছিল মোটামুটি আপনাদের আজকের অস্টিও আর্থ্রাইটিস। যাদের প্রশ্ন আছে আপনারা ধারাবাহিক ভাবে এক এক করে প্রশ্ন করবেন বা হ্যান্ড রেজ করবেন। আমি ধারাবাহিক ভাবে আপনাদের প্রশ্নগুলো নেব এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।